টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা যেহেতু সবাই আমরা জানি এপ্রিল মাসের আজকে 1 তারিখ, 1 তারিখ 15 এপ্রিলের মধ্যে ট্যাক্স ফাইল করার নির্ধারিত যে সময় আছে সেটা শেষ হয়ে যাচ্ছে। সুতরাং স্বভাবতই আজকে আমরা ট্যাক্স বা আর্থিক বিষয়ে কথা বলবো। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আপনাদের আপডেট দিতে চাই, সেটি হচ্ছে সিডিপ্যাপ হোম কেয়ারের উপর যে মামলা হয়েছিল সেই মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট, অর্থাৎ মামলায় কি রায় হয়েছে সেই রায় সম্পর্কে আপনাদেরকে আজকে জানাবো। এবং এর বাইরেও যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে, আমরা বললাম যে 15 তারিখের মধ্যে ট্যাক্স সিজন শেষ হয়ে যাবে। যদি এই নির্ধারিত সময়ের মধ্যে ট্যাক্স ফাইল করতে না পারি আমরা কেউ, তাহলে আমরা কি করতে পারি সেই বিষয়টি নিয়ে কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও তো আপনাদের ট্যাক্স সংক্রান্ত নানান বিষয় থাকবে। সেই বিষয়গুলোর উপরে প্রশ্ন করার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধায় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাকাউন্ট্যান্ট জনাব পারভেজ কাজী, IRS এনরোলড এজেন্ট এবং CEO কাকাতো এজেন্সি। জনাব পারভেজ কাজী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ টিভিএন এর সকল দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন অথবা পরবর্তীতে সংযুক্ত হবেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে এখন একেবারেই আপনাদের নাকে মুখে অবস্থা, খুবই করুণ অবস্থা চলছে এবং আপনার পোশাক পরিচ্ছদে সেটা বলে দিচ্ছে, এবং আজকে আমাদের স্টুডিওতে আসতে পারেননি, অর্থাৎ অনেক ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। তো ইতিমধ্যে আপনি শুনেছেন সিডিপ্যাপ হোম কেয়ারের উপর যে মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট, সেটা কিন্তু আমরা কথা বলবোই। তবে সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই জানেন যে আজকের দর্শক দেখলেই আমরা বুঝতে পারি যে দুটো কুইজ থাকে, সেই কুইজটি দিয়েই আমরা শুরু করব। যদিও আজকে একটু ভিন্ন পরিস্থিতিতে আমরা কুইজের উত্তরটা দিতে চাই, প্রথমেই নয়, আমরা বিরতির পরে যা কুইজটির উত্তর দেবো। তবে কুইজটি আমরা আপনাদেরকে এখনই বলে দিই, স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, আমি নিজেও বলে দিচ্ছি। প্রথম কুইজটি রয়েছে, হোয়াট ইজ ম্যাক্সিমাম ট্যাক্স রেটস ফর ইন্ডিভিজুয়াল ট্যাক্স ফাইলিং? আনসার A 35%, B 37%, C 39.5%। কোনটি হবে সেটি আমরা নিশ্চয়ই বলবো, এবং আপনারা ইতিমধ্যে নিজেরাও ঠিক করতে পারেন জানা থাকলে। আর দ্বিতীয় যে কুইজটি সেটি হচ্ছে, এস কর্পোরেশন এবং পার্টনারশিপ প্রোভাইড হোয়াট ডকুমেন্টস টু দেয়ার ওনার অর পার্টনার্স? এটিরও আনসার A 1099K, B 1099 NEC এবং C K1। এই ABCর মধ্যে কোনটি উত্তর সেটি আপনারা ইতিমধ্যে নির্ধারণ করুন। আমরা এটি নিয়ে আলোচনা করব বিরতির পরে। তবে শুরুতেই সিডিপ্যাপ হোম কেয়ারের উপরে যে মামলা হয়েছিল সেই মামলা সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ আপডেট, অর্থাৎ যে রায়টি হয়েছিল সেই রায়টি আপনাদেরকে আমরা জানাতে চাই। আমরা রায়ের যে মূল আদেশ সেটিও আমরা কার্ডের মাধ্যমে আপনাদেরকে স্ক্রিনে দেখাতে চাই, এবং আমি একটু পড়েও শোনাতে চাই যে রায়টি হয়েছে যে একটি ফেডারেল বিচারক নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথকে সিডিপ্যাপ প্রোগ্রামের প্রশাসনিক কার্যক্রমের স্থানান্তর প্রক্রিয়াকে আংশিকভাবে স্থগিত করেছেন। এই আদেশের ফলে যারা এখনও PPL-এ রেজিস্ট্রেশন করেননি তারা পূর্বের মধ্যস্থতাকারীদের মাধ্যমে সেবা গ্রহণ অব্যাহত রাখতে পারবেন। তবে স্টেট গভর্নমেন্টের এই স্থানান্তর প্রক্রিয়া চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে এবং গ্রাহকদের রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন। এই হয়েছে মোটামুটি অবস্থা। জনাব পারভেজ কাজী, এই কারণে এই মামলাটির উপরে আপনার কাছে প্রথমেই আমি দুটো প্রশ্ন রেখে দিতে চাই যে এই ফেডারেল বিচারকের আদেশে আর কি বলা হয়েছে? এই আদেশের ফলে আগের মধ্যস্থতাকারী বা যে সকল
মিডিয়ারিগণ তাদের কার্যক্রম অব্যাহত রাখতে পারবেন কিনা, এবং দ্বিতীয় যে প্রশ্নটি, যারা ইতিমধ্যে পিপিএল এর সাথে রেজিস্ট্রেশন করে ফেলেছেন তারা কি পিপিএল এর সাথেই থাকবেন নাকি আবার পূর্বের ফ্যাসিলিটেটরদের কাছে ফিরে যেতে পারবেন? এই দুটি প্রশ্ন আপনার কাছে প্রথমেই রাখছি। আপনার কাছে জানতে চাই আদালতের আদেশ সম্পর্কে এবং এই বিষয় সম্পর্কে জনাব পারভেজ কাজী। ধন্যবাদ রানা ভাই। সিডিপ্যাপ গ্রহীতাদের পক্ষ থেকে নিউ ইয়র্ক লিগাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ NYLAG তারা একটা লসুট এনেছে টু ইউনাইটেড স্টেটস ডিস্ট্রিক্ট কোর্ট ফর দ্য ইস্টার্ন ডিস্ট্রিক্ট অফ নিউ ইয়র্কে, এবং তারা এই লসুটটা এনেছিল লেট 27th মানে বুধবার সন্ধ্যাবেলায়। 28 ছিল কিন্তু কাট অফ ডেট। তো ওরা তড়িঘড়ি করে এই লসুটটা এনেছে এবং ওদের 4টা আর্গুমেন্ট ছিল এই লসুটের পিছনে। প্রথম আর্গুমেন্টটা হচ্ছে ওরা বলে যে যে সকল সিডিপ্যাপ গ্রহীতা ইন হোম সার্ভিস রিসিভ করছে এবং ডিসএবিলিটিতে ভুগছে তাদের জন্য এটা খুব ডিফিকাল্ট হয়ে গেছে টু টার্ন ইনটু 600 ইন্টারমিডিয়ারিজের মধ্য থেকে একজনকে চুজ করা এবং সেখানে সকল ইনফরমেশন স্থানান্তর করা। এটা তাদের জন্য একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। সেটা একটা গ্রাউন্ড। নাম্বার 2, ওদের গ্রাউন্ড ছিল যে এটা 14 অ্যামেন্ডমেন্টসকে ভায়োলেট করে। এই সিডিপ্যাপের 600 ইন্টারমিডিয়ারি থেকে একটা ইন্টারমিডিয়ারির কাছে যাবে এবং যাওয়ার জন্য যেই হ্রাস করা হয়েছে সেটাকে ওরা বলছে যে ভাইটাল হেলথ সার্ভিসেস গুলোকে ডিসরাপ্ট করবে এবং হার্ম করবে। এবং নাম্বার 3 ছিল ইট ক্রিয়েটস লট অফ কনফিউশন এবং কন্ট্রাডিকশন, যেটার কারণে অনেকে এবং আনঅ্যাওয়্যার ছিল এই স্থানান্তরের ব্যাপারে। এনাফ টাইম দেওয়া হয় নাই এবং ফেয়ার হিয়ারিং এর সুযোগও দেওয়া হয় নাই। সেই কারণে ওরা এটাকে মানে এই ট্রানজিশনটাকে ইনজাংশন জারির জন্য মহামান্য আদালতের কাছে আপিল করেছিল। 4টা রিজন দেখানো হয়েছিল এবং বেসড অন দ্যাট গত মঙ্গলবার ইস্টার্ন ডিস্ট্রিক্ট অফ ইউনাইটেড স্টেটস ডিস্ট্রিক্ট কোর্ট এটাকে ইনজাংশন জারি করে সাময়িকভাবে। বলা হয়েছে যে 4th এপ্রিল আলটিমেটলি এটার হিয়ারিংটা শোনা হবে। 4 এপ্রিল মানে শুক্রবার দিন সকাল 11টায় সময় ধার্য করা হয়েছে, কিন্তু সেই পর্যন্ত 28 তারিখ যে কাট অফ ডেট ছিল সেটা বর্ধিত হয়ে গেল এবং সিডিপ্যাপ না, ওটা তো 28 তারিখ না, ওটা তো পরবর্তীতে 25 এপ্রিল পর্যন্ত এমনিতেই বাড়িয়েছিল। না, এখন এটা 4 এপ্রিল পর্যন্ত এটাকে আরেকটা হিয়ারিং দেয়া হয়েছে এবং বোথ দ্য পার্টিজ উইল কাম। এটা তো টেম্পোরারি একটা ইনজাংশন দেয়া হয়েছে এবং বলা হয়েছে ওই দিন বোথ পার্টিজ উইল কাম এবং তারা জাজের সামনে তাদের আর্গুমেন্ট প্লেস করবে। তো যেটা বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল সেটা আর আপাতত বন্ধ হচ্ছে না। এই 600 ইন্টারমিডিয়ারি তারাও এই সিডিপ্যাপ সার্ভিসটা অফার করতে পারবে, কিন্তু এর মধ্যে যারা পিপিএল সিঙ্গেল ইন্টারমিডিয়ারি পিপিএল এর সাথে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে তারা পিপিএল থেকে এই সার্ভিসটা পাবেন। তাদেরকে আবার পুরাতন যেই ইন্টারমিডিয়ারিজ ছিল তাদের কাছে ফেরত যেতে হবে না। কিন্তু যারা এখনো পিপিএল এর সাথে কন্ট্যাক্ট করে উঠতে পারে নাই তারা কিছুটা সময় পেল। আর শুক্রবার দিন 11টার সময় হিয়ারিং হওয়ার পর জাজ যেই সিদ্ধান্তটা দিবে টিভিএন এর মাধ্যমে আমরা দর্শক শ্রোতাদের জানিয়ে দিব কি আপডেটস আসলো। তো
তো সেক্ষেত্রে এখানে আদেশে বলা হয়েছে যে এই প্রক্রিয়াকে আংশিকভাবে স্থগিত করেছেন। আংশিক কথাটা কেন, মানে তাহলে কতটুকু আছে আর কতটুকু? কথাটা বোধহয় সাময়িকভাবে, যেহেতু এখন থেকে শুধুমাত্র এটা ওই পিপিএল এ সবাইকে যারা সিডিপ্যাপ গ্রহীতা তাদেরকে এনলিস্টেড অথবা রেজিস্টার্ড হতে হবে পিপিএল এর সাথে, সেটা সাময়িকভাবে বন্ধ থাকলো। তার মানে তারা যে যেখানে আছে সেখান থেকে সিডিপ্যাপ সার্ভিসটা সাময়িকভাবে নিতে পারবে, কিন্তু এটা চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত যে যেভাবে আছে তারা এই সিডিপ্যাপ সার্ভিসটা পেতে থাকবেন। তার মানে আদালতের ভাষায় যেটাকে স্ট্যাটাস কো বলে, সেই স্ট্যাটাস কো দেওয়া হয়েছে। এটার উপরে যে যে ওখানে আছো, যে অবস্থায় আছো, সেই অবস্থার মধ্যে দিয়েই কার্যক্রম পরিচালিত হবে। তাতে করে 600 বা 700 যে আরও ফ্যাসিলিটেটর আছে তারাও এখন এদের কাছে রাখতে পারবে ফার্দার আনটিল ওই 4 এপ্রিল যেটা আপনি বললেন, শুক্রবারের চূড়ান্ত শুনানি বা চূড়ান্ত আদেশ না আসা পর্যন্ত। জি। তো সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে যে দুটো প্রশ্ন আমরা রেখেছিলাম সেখানে কি কি আদেশ আছে তারা এবং মধ্যস্থতাকারী যারা আছে তারাও এখন সেটা করতে পারবেন। তবে বিষয়টা হলো, জনাব পারভেজ কারি, আপনি তো একজন অ্যাকাউন্টেন্ট, আপনার কাছে অনেক গ্রাহক আছেন, অনেক ক্লায়েন্ট আছেন যারা সরাসরি এই সেবার সঙ্গে জড়িত আছেন, বা কোম্পানিও আছেন যারা এই মধ্যস্থতাকারী আছেন, তাদের হয়তো কাজ আপনিও করেন। তো আপনি কি বলতে পারবেন যে এই যে এর মধ্যে 28 তারিখ তো প্রথম ছিল, এখন এটা 25 এপ্রিল পর্যন্ত বাড়িয়েছিল, কিন্তু আদালত এখন 4 এপ্রিল পর্যন্ত গেছে শুনানি না হওয়া পর্যন্ত, এই সময়ের মধ্যে কি পরিমাণ মানুষ, কারণ আমরা জানি প্রায় 2,75,000-এর মতো মানুষ আছে যারা এই সেবা গ্রহণ করে থাকে, তার মধ্যে কি পরিমাণ মানুষ পিপিএল এর সাথে তারা রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন? আমার কাছে এটা তো পরিসংখ্যান ছাড়া বলা অসম্ভব, তবে আমার কাছে যেটুকু মনে হয় যে 60% সিডিপ্যাপ রিসিপিয়েন্ট তারা পিপিএল এর সাথে কোনো না কোনোভাবে যোগাযোগ করেছে। ওরা পিপিএল থেকে যোগাযোগ হয়তো করা হয়েছে তাদের সাথে, অথবা তারা নিজের উদ্যোগেই পিপিএল এর সাথে যোগাযোগ করেছে। এবং এখানে একটা কথা হচ্ছে, অনেকেই ফোন করে, অনেকের কাছে মানে কম্পিউটার নাই, ইন্টারনেট নাই, অথবা অনেকে অত পারদর্শী নয় কম্পিউটার, অথবা ওর জন্য ওরা অ্যাপসে গিয়ে অনলাইনে গিয়ে এনলিস্টেড অথবা রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারে নাই। কিন্তু যারা চেষ্টা করছিল ফোনে, অনেকেই বলছিল যে ফোনে ওদের সাথে যোগাযোগ করা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে, এবং অনেকে যখন যোগাযোগ করছে দেখছে যে পিপিএল এর কাছে ওদের ভুল ইনফরমেশন, মানে কিছু প্রিভিয়াস ইনফরমেশন চলে গেছে যেটা কারেন্ট নয়, ব্যাকডেটেড ইনফরমেশন, এবং সেটাকে কারেক্ট করাও সম্ভব হচ্ছে না। এই ধরনের কিছু সমস্যার কথা কিছু ক্লায়েন্ট আমাদেরকে বলেছে, তবে অনেকেই এখনো যোগাযোগ করে সম্পূর্ণ করে উঠতে পারে নাই। সেই কারণেও ওরা চাচ্ছিল যে সময়টা আর একটু বর্ধিত করা হোক, এবং আমার মনে হয় সেটা হয়তো নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ বুঝতে পেরেছে, যেই কারণেই সময়টাকে ওরা বাড়িয়ে দিয়েছে। তাছাড়া আর একটা বিষয় আছে যে আপনি যেটা বললেন যে এ পর্যন্ত আনুমানিকভাবে 60%, আমিও সেরকমই জানি যে 160-70 হাজারের মতো মানুষ পিপিএল এর সাথে তাদের রেজিস্ট্রেশনটা সম্পন্ন করেছেন। তার মানে একটা বড় অংশ এখনও বাকি রয়ে গেছে। তো এখন সে কারণে সুপ্রিয় দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখন আপনারা যে যেখানে আছেন সেখানে থেকেই সেবা নিতে পারবেন। এই মুহূর্ত পর্যন্ত কোনো সমস্যা হয়তো দেখা যাচ্ছে না 4 তারিখের চূড়ান্ত শুনানি না হওয়া পর্যন্ত। তবে এই বিষয়টি সম্পর্কে আমরা আপডেট দেব, যদি আগামীকালও যদি আমরা কোনো নতুন খবর পাই নিশ্চয়ই আগামীকাল আমরা জানাবো। তো বিষয়টি পরিষ্কার করার জন্য অনেক ধন্যবাদ জনাব পারভেজ কাজী। তো এবারে আমরা তাহলে
এই নতুন যে বিষয়টি আমাদের আছে নির্ধারিত সময়ের মধ্যে ট্যাক্স ফাইল না করতে পারলে কি করব, আমার মনে হয় যে এটা আলোচনা করার আগে আমরা একটু ট্যাক্স কুইজ সম্পর্কে আমরা যাই, কারণ তারপরে হয়তো একটা বিরতিতে যাব, বিরতির পরে সে পুরোপুরিভাবে ওই বিষয়টি আলোচনা করব। তো আমরা যে ট্যাক্স কুইজ যেটা দিয়েছিলাম সেটার ব্যাপারে একটু আপনার কাছে জানতে চাই। আপনি তো জানেন যে প্রথম যে ট্যাক্স কুইজটা ছিল যে হোয়াট ইজ ম্যাক্সিমাম ট্যাক্স রেটস ফর ইন্ডিভিজুয়াল ট্যাক্স ফাইলিং, 35%, 37%, 39.5% ABC দিয়ে, এবং দ্বিতীয়টা এস কর্পোরেশন এবং পার্টনারশিপ প্রোভাইড হোয়াট ডকুমেন্টস টু দেয়ার ওনার অর পার্টনার্স, এ 1099K, বি 1099 NEC এবং সি K1। এর মধ্যে আপনি, যদিও আমরা দর্শকদের কাছে এই কুইজটা রেখেছিলাম, তো এখন আমরা রাজীব আহমেদ জবাব দিয়েছেন এ কোনটারই অবশ্য সেটা বলেননি, 1 নম্বরের বা 2 নম্বরের। তো আপনার কাছ থেকে জানতে চাই জনাব পারভেজ কাজী। ধন্যবাদ রানা ভাই। প্রথম প্রশ্নটা ছিল যে ম্যাক্সিমাম ইন্ডিভিজুয়াল ট্যাক্স ফাইলিং এর ম্যাক্সিমাম ট্যাক্স রেট কোনটা, 35%, 37% না 39.5%? আমাদের এখনকার ট্যাক্স মানে হাইয়েস্ট ট্যাক্স রেট হচ্ছে 37%, অতএব এখানে উত্তর বি হচ্ছে কারেক্ট, যে ম্যাক্সিমাম ট্যাক্স রেট ইন্ডিভিজুয়াল ট্যাক্স ফাইলিং এ 37%, অর্থাৎ অ্যান্সার ইজ বি, নাম্বার 1-এ। আর 2 নাম্বার প্রশ্নটা ছিল এস কর্পোরেশন অথবা পার্টনারশিপ এন্ড অফ দ্য ইয়ারে ওরা ওনার্স এবং পার্টনারদেরকে কি ডকুমেন্ট দিয়ে থাকে? এটা কি 1099K, এটা কি 1099 NEC, না এটা K1? কোন ডকুমেন্টটা দিয়ে থাকে? হ্যাঁ, আপনারা যারা ধরে নিয়েছেন অথবা বলছেন K1, আপনারা কারেক্ট, যেহেতু ইয়ার এন্ডে এস কর্পোরেশন অথবা পার্টনারশিপগুলো ওনারদেরকে K1 দিয়ে থাকে, যেহেতু এস কর্পোরেশন এবং পার্টনারশিপ হচ্ছে পাস প্রো এন্টিটি, এর যা প্রফিট অথবা লস এটা K1 এর মাধ্যমে ওনার্স এবং পার্টনার্সদের ইন্ডিভিজুয়াল ট্যাক্স ফাইলে গিয়ে সেখানে এটার উপরে ট্যাক্স দিতে হয়, অথবা যে ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় সেটা ওনার্স এবং পার্টনার্সরা নেয়। অতএব অ্যান্সার সি ইজ কারেক্ট, K1, 1099K না, অথবা 1099 NEC নয়। অনেক ধন্যবাদ জনাব পারভেজ কাজী। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদের বুদ্ধি যাচাই করার জন্য কুইজ দেই না, আমরা নিজেরাই যাচার জন্য বা সবাইকে নিয়েই বিষয়টির মধ্যে ইনভলভ হওয়ার জন্য আমরা এটা দিয়ে থাকি। তো আমরা নতুন বিষয়ে আলোচনা করার আগে দর্শক 2 জন আছেন এবং 2-3 জন আমাদের ফেসবুকেও আছেন। তো ফেসবুকেরটা একটু একজনের নিয়ে নেই, রফিকুল ইসলাম। আমি রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলেছি, এখন PPL আমাকে পেমেন্ট করবে? এটা কি আপনি মানে আপনার মতামতটা কি? ধন্যবাদ ভাই। আপনি যদি রেজিস্ট্রেশন কমপ্লিট করে থাকেন এবং আপনি যদি PPL এ রেজিস্টার্ড হয়ে যোগদান করে থাকেন, তো PPL এটাকে টেক ওভার করবে যেদিন থেকে আপনি PPL এর গ্রহীতা হয়েছেন সেদিন থেকে। অনেক ধন্যবাদ রফিকুল ইসলাম। হাসিবুর রহমান, যারা PPL এ অংশগ্রহণ করেছে তারা কি এখন টাকা পাবে? একই উত্তর হয়তো। উত্তর একই, প্রথমটার সাথে মিল রেখেই হ্যাঁ আমরা আশা করছি যে তারা PPL থেকে টাকা পাবে যদি সাইন আপ কমপ্লিট হয়ে থাকে। অনেক ধন্যবাদ হাসিবুর রহমান আপনার প্রশ্নের জন্য। একটু টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। আমি মোহাম্মদ নিয়াজি। জি, আমি ট্যাক্স সম্পর্কে দুটো প্রশ্ন করতাম কাজী সাহেবকে। শিওর, আপনি প্রশ্ন করুন। আমি স্মল বিজনেস ট্যাক্স অ্যামেন্ডমেন্ট করছিলাম গত বছর এপ্রিল মাসে। তো আগস্টে আমি চিঠি পাইলাম, গত বছর আগস্টে আমি চিঠি পাইলাম যে আমি যে অ্যামাউন্ট আসতে পারা হয়েছে তাতে মানে অর্ধেকটা আছে আমি আমাকে দিবে। কিন্তু আমি
নভেম্বর পর্যন্ত, ডিসেম্বর পর্যন্ত ইয়া করলাম যে আমি আর কিছুই পাই না। তারপর আমি একটা চিঠি দেখলাম, আমি তো কিছুই পাই না। তো চিঠি দেখার উত্তরে আমার কাছে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে একটা চিঠি আসলো যে আমার জন্য যে চেক পাঠাইছে, ওই চেকটা আমার অ্যাড্রেসে না হইয়া আরেকটা অ্যাড্রেসে চেকটা ইস্যু করছে, এবং চেকের ভিতরেও আরেকটা অ্যাড্রেস আরেকজনের নাম, সে চেক ভাঙে খাইয়া ফেলাইছে। তারপর এটার সাথে আমাকে ফর্মও দিয়ে দিচ্ছে, আমিও ফর্মটা ফিল আপ করে পাঠিয়েছি। আমার প্রশ্ন কাজী সাহেবের কাছে যে চেকের ভিতরে আরেকটা অ্যাড্রেস নিচ্ছে, আইআরএস নিচে অ্যাড্রেসটা লিখছে, অন্য কেউ তো লেখে নাই। আমার নাম না লেখা লিখছে আরেকজনের নাম, আরেকজনের অ্যাড্রেস, এবং এই নিউ ইয়র্কে। এর একটা প্রশ্ন, কেমন করে এটা হয় আইআরএস না করলে এই আকাঙ্ক্ষা। আর দ্বিতীয় প্রশ্নটা হলো যে আমি এই টাকাটা কিভাবে পাবো কিনা। অনেক ধন্যবাদ মিয়াজি আপনার প্রশ্নের জন্য। জনাব পারভেজ কাজী। ধন্যবাদ ভাই, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার সাথে যা ঘটেছে, আপনি কিন্তু একা নন, বহু ট্যাক্স পেয়ারের সাথে এই ঘটনা ঘটেছে, এবং ফাইনালি আইআরএস ফিগার আউট করতে পেরেছে যে ওদেরই এক ভেন্ডার এই অঘটনগুলো ঘটিয়েছে। মানে বহু লোকের চেক আইআরএস বলেছে যে তোমার এই রিফান্ড আমি অ্যাপ্রুভ করলাম এবং তুমি 30 ডেজের মধ্যে রিফান্ড চেক পাবা। এই রিফান্ড চেক কিন্তু আর কেউ পায় নাই, এবং মেজরিটি, কেউ কেউ পেয়েছে, মেজরিটি পায় নাই। এবং পরে যখন যোগাযোগ করা হয়েছে, আপনাকে যেরকম একটা ফর্ম দিয়েছে, ফর্ম নাম্বারটা বোধ হয় 39, 33 এরকম কিছু, আমার এক্স্যাক্টলি মনে নেই, এবং অনেককে চেকের কপিও দিয়েছে, এবং চেকের ব্যাকে ধরেন 2 জনের নাম সাইন করা, সেই সাইন সহ পাঠিয়েছে। এবং আইআরএস যেই ফর্মটা দেয়, সেই ফর্মে ওরা মূলত জানতে চায় এই চেকটা আপনি পেয়েছিলেন কিনা, এবং চেকটাকে আপনি এনডোর্স করেছেন কিনা, এবং এই চেকটাকে আপনি এনক্যাশ করেছেন কিনা। আইদার আপনি যে ব্যাংকে চেক ক্যাশিং করেন, আপনার পার্সোনাল ব্যাংক ইনফরমেশনটাও ওরা জানতে চায়, কেননা ওরা ফিগার আউট করতে চায় চেকটা আপনি এনক্যাশ করেছেন কিনা, নাকি না চেকটা অন্য লোকের হাতে গেছে। এবং মেজরিটি অ্যাট টাইম এটা সত্য যে আপনি যদি চেক এনক্যাশ করে থাকেন তাহলে আপনি ক্লেম করছেন কেন, অর্থাৎ আপনি চেকটা পাননি। আইআরএস এর ভিতরে এই এক ভেন্ডার এই চেকগুলোকে এনক্যাশ করেছে, এবং অনেক ক্ষেত্রে ওর ঠিকানাগুলোকেও জাল করেছে, চেঞ্জ করেছে, এবং আইআরএস ফাইনালি ফাইন্ড আউট করতে পেরেছে, কিন্তু ইটস টু লেট। তো আপনি নির্দ্বিধায় থাকেন, আপনার চেক আপনি পাবেন, হয়তো সময় লাগবে, চেক আপনাকে দেওয়া হবে, একটু সময় ব্যাপার, এইটুকুই। তো তার মানে উনি চেক পাচ্ছেন, তাতে কোনো সন্দেহ নেই। অনেক ধন্যবাদ জনাব নিয়াজি আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালাম, আমার নাম আবু আশরাফ। জি, আমি পিপিএল এর প্রশ্ন করতে চাচ্ছি। জি, শিওর, ব্যাপারে করুন। আমি রেজিস্ট্রেশন করছি শুধু পেশেন্টের, বাট আমাদেরটা এখনো কমপ্লিট করা নাই। কেয়ার দিবে তখন কি আমরা পিপিএল এ চলে গেছি অলরেডি, না আমরা আগে যে এজেন্টে ছিলাম ওইটাতে আছি? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। কমপ্লিট এখন হয়নি। জি, জনাব ভাই, আমি বুঝতে পারলাম না আপনি পিপিএল এ কমপ্লিট করতে পেরেছেন কিনা। নাই, শুধু রেজিস্ট্রেশন করা হয়েছে, ওরা কোনো কিছু কমপ্লিট করে না, ওরা আমাদের সাথে যোগাযোগ এখনো করে নাই। শুধু অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করছি, শুধু পেশেন্টের নাম দিছি। ধন্যবাদ আশরাফ ভাই। আমার মনে হচ্ছে আপনার কথায় আমি যা বুঝতে পারছি, আপনার রেজিস্ট্রেশন হয়েছে, কিন্তু আপনি কমপ্লিটলি কিন্তু পিপিএল এ এখনো হয়তো রহিতা হন নাই, অথবা পিপিএল এ যোগদান করেন নাই।
তো আপনি আপনার যে প্রিভিয়াস ইন্টারমিডিয়ারিজ তাদের সাথে যোগাযোগ করেন এবং পিপিএল এর সাথে আপনার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আপনি তাদের সাথে থাকতে পারবেন। কিন্তু যখন আপনার পিপিএল এর সাথে রেজিস্ট্রেশন এবং আপনার অংশগ্রহণ সম্পূর্ণ হবে তখনই আপনি শুধুমাত্র পিপিএল এ যাবেন। পিপিএল এর এটাও একটা সমস্যা যে ওদেরকে ফোনে পাওয়া যায় না, অথবা অনেক সময় ওরা বলছে ওরা কল ব্যাক করবে এবং কল ব্যাক করছে, যেই রিপ্রেজেন্টেটিভ কল ব্যাক করছে সে আবার বলছে আপনাকে যে আপনি যেই সমস্যাটায় পড়েছেন সেটাকে উনি সলভ করতে পারছে না, উনি আরো কারোর সাথে যোগাযোগ করবে তারপর আপনাকে জানাবে, অথবা অন্য কেউ ওদের অফিস থেকে আপনার সাথে যোগাযোগ করবে, কিন্তু আলটিমেটলি কেউই আর যোগাযোগ করছে না। তো এই একটা সমস্যাও কিন্তু এই ল সুটের একটা কারণ যে এইভাবে লোকজন হেনস্থা হচ্ছে। তো আপনি অপেক্ষা করুন, আপনি যাদের সাথে ছিলেন তাদের সাথেই আপাতত ক্লেম করুন, এই আপনার স্থানান্তরটা যদি চূড়ান্ত না হয়ে থাকে। মানে আগামী 4 তারিখ পর্যন্ত এই মানে চূড়ান্ত আদেশ না আসা পর্যন্ত? না, উনার রেজিস্ট্রেশন করেছে কিন্তু উনি বলছে এখনো কমপ্লিট হয় নাই, পিপিএল থেকে যোগাযোগ করার কথা ছিল, যোগাযোগ করেনি। তো উনি চেষ্টা করবে পিপিএল এর সাথে যোগাযোগ করার, উনি 4 তারিখের জন্য অপেক্ষা করবেন না, আচ্ছা, পিপিএল এর সাথে এটা সম্পূর্ণ করার চেষ্টা করবে। আর ইন দা মিন টাইম যদি কোনো কারণে পিপিএল এর সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়, ওনার প্রিভিয়াস যে ইন্টারমিডিয়ারি ছিল, যেই হোম কেয়ার এজেন্সি ছিল, তাদের সাথে যোগাযোগ করে তাদের সার্ভিসটাই যেন উনি কন্টিনিউ করেন। অনেক ধন্যবাদ জনাব আবু আশরাফ আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক। রানা ভাই, আমার সুপ্রিয় অতিথি, আমি কুইন্স ভিলেজ থেকে সানি বলছি। জি, ছেলে অনেকে বন্ধু বান্ধব জানতে চায় যেটা হলো পিপিএল সংক্রান্ত, যে এটা তাদের সাথে যোগাযোগ করে পাওয়া যাচ্ছে না। আমার প্রশ্ন অতিথির কাছে যে আমাদের বাঙালি কমিটির কেউ কি অ্যাসোসিয়েট হিসেবে পিপিএল পেয়েছে কিনা এটা টিভিএনের মাধ্যমে জানানো আমার অনুরোধ, তাহলে ওনারা উপকৃত হবেন, যেহেতু ইংরেজিতে অনেকেই কথা বলতে পারেন না, আপনার লাইন পাওয়া যায় না। আর 2 নম্বর হলো, তার মধ্যে আরেকটা ভীতি হচ্ছে যে এখন তারা বলছেন যে লগ ইন লগ আউটটা এটা ফোনের মাধ্যমে বা অ্যাপসের মাধ্যমে করতে হবে এবং ট্র্যাকিং করা হবে। এই জিনিসটা নিয়ে অনেকে ভেবে আপনি জানতে চান, আমি চেষ্টা করবো আপনাদের জানানোর জন্য। এই দুটোই আমার প্রশ্ন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব সানি আপনার প্রশ্নের জন্য। জনাব পারভেজ কাজী। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। আমরা এখন পর্যন্ত বাংলা ভাষাভাষী কাউকে পাইনি পিপিএল এর সাথে আছে, তবে আমরা জানি যে কুইন্স লং আইল্যান্ডে একটা এজেন্সি আছে, সেখানে 1-2 বাঙালি জয়েন করেছে এই পর্যন্তই, কিন্তু তাদের সাথে এখন পর্যন্ত কেউ যোগাযোগ করে উঠতে পারেনি। তারা পিপিএল এর সাহায্যকারী একটা সংস্থা, সেখানে ওরা জয়েন করেছে। আর আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল যে টেলিফোনে ট্র্যাক করা হবে আপনি পেশেন্ট থেকে কত দূরে, আপনি পেশেন্ট থেকে কত দূরে আপনাকে ট্র্যাক করা হবে লগ ইন লগ আউটের সময়। এই ইনফরমেশনটা আমরা যতখানি পেয়েছি এটা শুধুমাত্র পিপিএলই করবে, নট নেসেসারি। এটা হয়তো যারা পিসিএ তে থাকবে তাদের জন্যও কিন্তু এটা বলবৎ হতে পারে। এবং আমাকে একজন বলছিল সে লগ আউট করার চেষ্টা করছিল, কিন্তু সে পেশেন্ট থেকে দূরে থাকার কারণে তার লগ আউটটা হচ্ছিল না, এবং তাকে বলছিল যে মেসেজ দিচ্ছিল যে ওরা ট্র্যাক করছে যে সে পেশেন্ট থেকে অনেক দূরে। তো আমি তাকে বলেছিলাম যে আপনি এইভাবে চেষ্টা করেন না, আপনি পেশেন্টের কাছে যান এবং যদি আপনাকে এটা রেসপন্স দিতে হয় যে কেন আপনি পেশেন্ট থেকে দূরে ছিলেন, আপনি সেটা যেটা ভালো মনে করেন বলবেন, কিন্তু পেশেন্টের থেকে দূরে থেকে
আপনি এই লগ আউট করার চেষ্টা করেন না, যেহেতু তারা আপনাকে ট্র্যাক করেছে এবং আপনাকে বলছে, মেসেজ দিচ্ছে, ঠিক কথা বলে নাই যে ইউ আর অ্যাওয়ে ফ্রম দ্য পেশেন্ট। কত ফিট, একটা ফিটও বলে দিচ্ছিল ওরা, এত ফিট দূরে তোমার অবস্থান পেশেন্ট থেকে। তো এইসব ব্যাপারে একটু কেয়ারফুল হতে হবে এখন থেকে। অনেক ধন্যবাদ জনাব সানি, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের একটু ফেসবুকে দুটো প্রশ্ন আছে, আমরা একটু নিয়ে নেই। আঞ্জুমান হেলেন, তিনি বলছেন ক্লক ইন ক্লক আউট করা হলো আজকে, টাকা কি সময় মতো আসবে? এটুকুই প্রশ্ন। হেলেন সাহেব, ধন্যবাদ প্রশ্নের জন্য। হ্যাঁ, টাকা তো সময় মতো আসারই কথা। আগেও যদি টাকা সময় মতো দিয়ে থাকে এই ইন্টারমিডিয়ারিজরা, এখনো দিবে। টাকা আটকে যাবে এরকম কোনো কথা আমি শুনিনি। অনেক ধন্যবাদ আঞ্জুমান হেলেন, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। ফাতিমা ইসলাম, প্রায় একই ধরনের প্রশ্ন। তিনি বলছেন যে পিপিএলে আজকে আমি ক্লক ইন ক্লক আউট করেছি, বাট ওরা আমার কোনো নিউ ব্যাংক ইনফরমেশন নেয় নাই। আগের ব্যাংক ইনফরমেশনে কি পেমেন্ট আসবে, এটাই জানতে চেয়েছেন। হ্যাঁ, ইনফরমেশনগুলো কিন্তু ট্রান্সফার হয়ে গেছে ওদের কাছে। ওর জন্য যাদের ব্যাংক চেঞ্জ হয়েছে তারাই শুধু যোগাযোগ করছে ওদের কাছে নতুন ব্যাংক ইনফরমেশন দেওয়ার জন্য। আদারওয়াইজ আপনার ওল্ড ইনফরমেশনগুলোই ওদের কাছে গেছে। অতএব আপনি যদি ব্যাংক ওটাই থাকে, আগের ব্যাংকেই থাকে, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার আগের ব্যাংকে এই টাকাগুলো আসবে। অনেক ধন্যবাদ ফাতিমা ইসলাম, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। ভয়ের কোনো কারণে আপনার আগের ব্যাংক অ্যাকাউন্টেই আপনার টাকা চলে যাবে। তো আজকে আমরা এখন একটু আমাদের দ্বিতীয় যে আলোচনার বিষয়টি সেটা একটু করতে চাই, কারণ একদম ট্যাক্স সিজন শেষের পথে। সুতরাং যারা এই নির্ধারিত সময় অর্থাৎ এপ্রিলের 15 তারিখ, এবার যেহেতু 15 তারিখ সোমবার পড়েছে, সুতরাং কোনো গ্রেস পিরিয়ড বা নতুন মানে অতিরিক্ত দিন আমরা হাতে পাবো না। তাই যদি নির্ধারিত সময়ের মধ্যে আমরা ট্যাক্স ফাইল না করতে পারি, সেক্ষেত্রে আমরা কি করতে পারি বা করণীয় কি বা কি উপায় আছে, কিভাবে তারা এক্সটেনশন নেবেন, যদি তারা ফাইলিং এক্সটেনশন করতে চান সেক্ষেত্রে কতদিন সময় পাবেন, এবং এক্সটেনশন নেবার সময় তাকে কি এস্টিমেটেড কোনো ট্যাক্স পে করতে হবে কিনা, না করলে জরিমানা বা সুদ দিতে হবে কিনা, এই প্রশ্নগুলো আপনার কাছে থাকবে। জনাব পারভেজ কাজী। ধন্যবাদ রানা ভাই। সর্বপ্রথম আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই আমাদের দর্শক শ্রোতাদের কাছে। অনেকেই ফোন করছেন, জিজ্ঞেস করছেন যে লাস্ট ডে অফ ট্যাক্স ফাইলিং কবে। এটা কি 17ই এপ্রিল, এটা কি 18ই এপ্রিল, এটা কি 20শে এপ্রিল, এই ধরনের প্রশ্ন আসে। আমার কাছে মনে হয় এটা একটু পরিষ্কার হওয়া উচিত। ইউএস ট্যাক্স ফাইলিং এর লাস্ট ডে হচ্ছে 15ই এপ্রিল, এপ্রিল 15। এটা কিন্তু কখনো 16, 17, 18 না। এটা শুধুমাত্র 16, 17, 18তে যেতে পারে যদি 15 তারিখ সরকারি ছুটি অথবা উইকেন্ড হয়ে থাকে। কোনো এক বছর আমার মনে আছে 15ই এপ্রিল কোনো একটা স্টেটের ইমানসিপেশন ডে ছিল, সেই কারণে এটা পরের দিন হয়েছিল। অথবা যদি 15ই এপ্রিল স্যাটারডে হয় তো তাহলে এটা মানডেতে যায়। আদারওয়াইজ লাস্ট ডে অফ ট্যাক্স ফাইলিং হচ্ছে 15th এপ্রিল। এটা আমাদের মাথায় কিন্তু একদম নিয়ে নিতে হবে, যেহেতু আমরা যতদিন আছি আমেরিকায় আমাদের প্রতি বছর ফাইল করতে হবে। 15ই এপ্রিল শনি রবি অথবা কোনো সরকারি ছুটি না পড়ে তাহলে 15ই এপ্রিলই হচ্ছে লাস্ট ডে। এখন আমরা যারা তৈরি নই এখনো ট্যাক্স ফাইল করার জন্য অথবা ইনফরমেশনের ঘাটতি আছে, আমাদের কাছে কি কি সুযোগ আছে? আমরা কিন্তু এক্সটেনশন ফাইল করতে পারি এবং অটোমেটিক্যালি আমরা 6 মাসের জন্য একটা এক্সটেনশন পাই। এখন ফাইল করার জন্য আমি এক্সটেনশন পাই, আমি কি পে করার জন্য এক্সটেনশন পাই? উত্তর হচ্ছে না। আমি ফাইলটাকে এস্টিমেট করব এবং আমি যদি দেখি
আমি $2000 পে করতে হবে, দেনা হব IRS কে। আমি কিন্তু $2000 পে করে এক্সটেনশন নিব। অনেকে মনে করে যে তাকে $5000-7000 দিতে হবে, কিন্তু এই মুহূর্তে তার কাছে টাকা নেই, তো উনি কি করবেন? আপনাদেরকে মনে রাখতে হবে IRS এর কাছে কিন্তু 2 ধরনের পেনাল্টি আছে। একটা হচ্ছে ফাইলিং লেট পেনাল্টি, আরেকটা হচ্ছে পেইং লেট পেনাল্টি। এখন ফাইলিং লেট পেনাল্টি আর পেইং লেট পেনাল্টির মধ্যে পার্থক্য কি? পার্থক্য এটুকুই, ফাইলিং লেট পেনাল্টি অনেক হাই, অনেক বেশি দেন পেইং লেট পেনাল্টি। ফাইলিং লেট পেনাল্টি প্রতি মাসে আপনাকে 5% অফ ট্যাক্স ইউ ও IRS ধার্য করে থাকে, এবং এটা ম্যাক্সিমাম 25% হতে পারে। আর পেইং লেট পেনাল্টি হচ্ছে 0.5% পার মান্থ। আপনি ডিফারেন্সটা দেখেন, ফাইলিং লেট আপনি পে করতে পারছেন না, দ্যাটস অল রাইট, আপনি ফাইলটা করে দেন অন টাইম। ফাইলিং লেট পেনাল্টি যেটা বড় পেনাল্টি, সেটা থেকে কিন্তু আপনি বেঁচে গেলেন যদি 15 এপ্রিলের মধ্যে আপনি ফাইলটা করতে পারেন। কিন্তু কোনো কারণে আপনি ফাইলও করলেন না, পেও করলেন না, আপনি কিন্তু বড় পেনাল্টি থেকেও বাঁচলেন না এবং ছোট পেনাল্টি থেকেও বাঁচলেন না। তো আপনাদের উচিত হবে সকলের, যদি ডকুমেন্টস যতখানি আপনি একত্রিত করতে পেরেছেন, কিছু ডকুমেন্টস হয়তো আপনি এখনো পাননি, সেটার কারণে পরবর্তীতে আপনি কিন্তু অ্যামেন্ডমেন্ট ফাইল করতে পারবেন, কিন্তু ফাইলটা যেন অন টাইম হয়। আমি বারবার জোর দিচ্ছি, দুটো পেনাল্টি একসাথে কাজ করে, ফাইলিং লেট এবং পেইং লেট। আপনি যদি 15 এপ্রিলের মধ্যে ফাইল করে ফেলেন, তাহলে ফাইলিং লেট পেনাল্টি আর কিন্তু ক্যালকুলেট হচ্ছে না, যেহেতু আপনি ফাইল করেছেন অন টাইম। আমাদের হাতের সময় কম, তারপরেও একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আগে ওনার ফোনটি নিয়ে নেই, তারপরে যদি হাতের সময় থাকে বাকিটুকু আলোচনা করব। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম, আমি লিজা বলছিলাম। আমার একটা প্রশ্ন হলো, আমি পিপিএল এ আমি রেজিস্ট্রেশন করেছি, আমি আমার আম্মাকে সিডি প্যাপ হিসেবে আছি আমার আম্মার জন্য। আমার প্রশ্ন হলো, আমি ক্লক ইন ক্লক আউট করতে পারছি না, এটা কি আমার একটা ইমেল এসেছে যে অনগোয়িং প্রসেসে আছে, তো আমাকে কি ওয়েট করতে হবে? আর একটা হলো, পিপিএল এ ওরা পেমেন্টটা পার আওয়ার কত করে দিচ্ছে, এই ইনফরমেশনটা আপনারা কি জানেন কিনা? অনেক ধন্যবাদ জনাব পারভেজ কাজী। ধন্যবাদ লিজা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। পিপিএল এ ক্লক ইন ক্লক আউট করতে পারছেন না, এবং আপনি বলছেন যে ওরা বলছে আপনার রেজিস্ট্রেশন ইন প্রসেস। আমার মনে হয় সেটার কারণেই হয়তো এটা হবে। তারপরও আপনি ট্রাই করে যান এবং এটাকে রেজিস্ট্রি করার চেষ্টা করেন এবং পুরো প্রসেসটাকে কমপ্লিট করার চেষ্টা করেন। আমি জানি অনেকে ফোন করছে, কিন্তু ফোন ওরা উঠাচ্ছে না এবং ওদের সাথে যোগাযোগ করাও সম্ভব হয়ে উঠছে না। তো আমি জানি না বোন, আপনাকে এই ক্ষেত্রে কিভাবে পরামর্শ দিব। আর আওয়ারলি রেট কত, এটা কিন্তু আমার জানা নেই, তো আমি কোনো মিস ইনফরমেশন দিতে চাই না। আপনি ওদের সাথে যখন যোগাযোগ করবেন, আপনার আওয়ারলি রেটটাও আপনি শুনে নেবেন ওদের থেকে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার ফোনের জন্য। তানিয়া রহমান, তিনি বলেছেন যে আমি ইন্স্যুরেন্স চেঞ্জ করতে চাই, আমার কি পিপিএল এর সাথে যোগাযোগ করতে হবে নাকি অন্য কোনোভাবে করতে পারবো? ইন্স্যুরেন্স বলতে উনি কি মিন করেছে আমি জানি না। ক্যান্ডিডেট হতে হবে। আচ্ছা, আপনি সিডি প্যাপ যদি সার্ভিসটা পেতে চান অথবা সিডি প্যাপের অন্তর্ভুক্ত হতে চান, আপনার মেডিকেইড থাকতে হবে। তো মেডিকেইড ওনাকে নিতে হবে
এবং মেডিকেটেড যে ইন্স্যুরেন্সগুলো আছে সেগুলো যদি উনি মিন করে থাকেন তো উনি চেঞ্জ করতে পারবেন ওদের সাথে যোগাযোগ সাপেক্ষে। অনেক ধন্যবাদ তানিয়া রহমান। শেষ প্রশ্ন মর্জিনা বেগম বলছেন, আমি রেজিস্ট্রেশন করি নাই, তাহলে কি হবে? যদি এটি আমাদের আলোচনার মধ্যে চলে এসেছে, তারপরও আপনি একটু বলুন সংক্ষেপে। মর্জিনা রহমান, আমরা এই পর্যন্ত জেনেছি যে সিডিপ্যাপ সার্ভিসটা যদি আপনি চান আপনাকে কিন্তু পিপিএল এর সাথে রেজিস্টার্ড হতে হবে। অতএব আপনি যদি রেজিস্ট্রেশন এখনো না করে থাকেন, যেই ডেডলাইনটা 28শে মার্চ ছিল ওটা বর্ধিত হয়েছে, আপনি ওদের সাথে যোগাযোগ করুন এবং সিডিপ্যাপ সার্ভিসটা পেতে হলে আপনি যদি পিসিএ অথবা অন্য সার্ভিসের অন্তর্ভুক্ত হতে চান তাহলে কিন্তু আপনাকে পিপিএল এর সাথে সম্পৃক্ত হতেই হবে, নট নেসেসারি। শুধুমাত্র সিডিপ্যাপ সার্ভিসটা যদি চান আপনাকে অবশ্যই পিপিএল এর গ্রহীতা হতে হবে। অনেক ধন্যবাদ মর্জিনা বেগম। সুপ্রিয় দর্শক, আসলে আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাঁধা, সময় সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। জনাব পারভেজ কাজী, আপনি অনেক ব্যস্ত মানুষ, ব্যস্ততা উপেক্ষা করে আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ সিডিপ্যাপের উপরে আজকে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো দিয়েছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে ট্যাক্স ফাইল করতে না পারলে কি করতে হবে সেটাও পুরোপুরি প্রায় বলেছেন। সত্যি আমরা প্রাণিত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ টিভিএনের দর্শক শ্রোতা যারা এই পর্যন্ত আমাদেরকে শুনলেন। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা সিডিপ্যাপ হোম কেয়ারের উপরে মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছি। আশা করছি কালকেও আপনাদেরকে কিছু আপডেট আমরা দিতে পারবো বা এটা বিষয় নিয়ে কথা বলবো। সে পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করুন। সুপ্রিয় দর্শক, আজকে যে আলোচনা হয়েছে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।